আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। প্রতি বছর রমজান শেষে ঈদের স্পেশাল একটা ব্লগ থাকেই আমার চ্যানেলে। সেই সাথে ঈদকে ঘিরে আমার আয়োজন, প্রস্তুতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তবে এবারের রমজান ব্লগগুলো একটু ব্যতিক্রম। আমি এবারে রমজানে তেমন একটা ভিডিও আপলোড করিনি, জাস্ট মনে হয় 2টা ভিডিও আপলোড করেছি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের প্রিপারেশন নিয়ে। আমার কাছে মনে হচ্ছিল যে এরকম ব্লগ যদি আমার চ্যানেলে না রাখি কেমন জানি একটা অপূর্ণতা থাকে সব কিছুতেই। সো ট্রাই করেছি শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আপনাদের সাথে টুকটাক শেয়ার করার। তো আজকের ব্লগটা মানে আমার কাছে তো খুবই প্রিয়, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো আমি টিকটকের লাইভ মাঝে মধ্যে দেখি অ্যান্ড প্রয়োজনীয় জিনিসগুলো দেখা যায় অনেক সময় টিকটক লাইভে দেখানো হয়। তো লাইভ দেখতে দেখতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই অর্ডার করা হয়। তো ওই দিন যেটা হয়েছে, লাইভ দেখছিলাম আর মপের বাকেট ওরা দেখাচ্ছিল। দেখার পরে আমার মনে হলো যে এটা তো আমার ঘরে লাগবে, তো সাথে সাথে অর্ডার করে ফেলি। এটা ছিল 29 না 30 পাউন্ডের। সো ওদের মানে একটা সেল দেয় ওরা 1 ঘন্টার জন্য। তো তখন এটার প্রাইস ছিল 18 পাউন্ড। তো ভালো একটা প্রাইসে পেয়েছি, তো ভাবলাম যে এটা কিনে ফেলি। তো এটা আসার পরে দেখলাম যে না, ভালোই, কোয়ালিটি এত মন্দ না। আসলে অনলাইনে অর্ডার করার পরে অনেক সময় ভয়ে থাকি, আতঙ্কে থাকি যে প্রোডাক্টগুলো কেমন হবে। সেই সাথে কিছু লাইটও অর্ডার করেছিলাম টিকটক থেকে। তো এই লাইটগুলোও চলে এসেছে, আমি সুন্দর করে টাঙিয়ে নিয়েছি। যেহেতু রোজার ঈদে একটা কনফিউশন থাকে ঈদ কোন দিন হবে, রোজা 29 হবে না 30 হবে, সেটা নিয়ে তো একটা কনফিউশন থাকেই আমাদের সবার মধ্যে। তো আমি যেটা করেছি, ঈদের 2 দিন আগেই আমি চটপটির বুটগুলো ভিজিয়ে নিয়েছি, সেই সাথে ঘরের যে ডিপ ক্লিন আছে সেটাও করে নেওয়ার চেষ্টা করেছি। তো এদিকে মেলিসা হুবার করে নিচ্ছে। আসলে সবাই মিলেমিশে কাজ করলে দেখা যায় যে কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। আর যেহেতু ঘরের সংসারের কাজ একটা না, অনেকগুলা, আর ছোট ছোট বাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায় সব কিছু মেনটেন করতে। তো ঈদের রান্নাবান্না কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমার বাসায় মেহমান আসবে। তো এখানে আমি সবগুলো রেসিপি যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এত তাড়াহুড়া করে সব কিছু করছিলাম। সন্ধ্যার দিকে আমার একটা প্ল্যান আছে, সেই জন্য চাচ্ছিলাম যে দিনে দিনেই সব কিছু আমি যাতে রেডি করে ফেলি, অ্যান্ড ইভিনিংটা মানে ইফতারের পরের কিছু সময়টা যাতে আমি একটু ফ্রি থাকি। সো এদিকে আমি ড্রামস্টিক দিয়ে একটা রোস্ট তৈরি করব, সেই সাথে হচ্ছে আপনার কালা ভুনা করব। কালা ভুনা এর আগে আমি জীবনেও করি নাই, তবে এটার আমি আসলে ট্রাই করি নাই খেতে কেমন। আমাদের দেখা যায় সিলেটের যেই সাতকরা দিয়ে যেই মিটটা ভুনা করা হয় ওইটাই আমাদের সব থেকে মানে ফেভারিট, আমাদের কাছে ভালো লাগে। তবে কালা ভুনাটা এর আগে আমি কখনোই রান্না করি নাই, এই প্রথম কালা ভুনা ট্রাই করতেছি। ভাবলাম যে ঈদের দিন সবাই মিলে এই কালা ভুনাটা ট্রাই করব। প্রথম রান্না করলে যেটা হয় আর কি, একটু ভয়েই থাকি যে রান্নাটা কেমন হবে। হয়তো ভালো হতে পারে, আর না হয় একদম টেস্টি হবে না। তো যাই হোক, কালারটা দেখে তো মনে হচ্ছে বেশ মানে ভালোই হচ্ছে। একটু ভয়ও ছিলাম যে ফ্রাই প্যানের নিচে লেগে যায় কিনা, কারণ কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে থাকতে হয়। আর আমি যেই হাঁড়িতে রান্না করি এই হাঁড়িগুলোর নিচে খুব সহজেই লেগে যায়, তাই রান্নাবান্না করার সময় খুবই কেয়ারফুল থাকতে হয়। আর আমার যেহেতু ইন্ডাকশন কুকার, সো সেই জন্য এটাতে জাস্ট স্টেনলেস স্টিলের যেই পাত্রগুলো আছে ওইগুলোই কিন্তু ইউজ করতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রোস্টও রান্না করা হয়ে গেছে। এখন আমি জাস্ট উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, সেই সাথে কালা ভুনাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক ভিডিওই আমার হাতে জমা, বাট ভয়েস ওভার দিব, সেই জন্য আর ভিডিওগুলো এডিট করতে বসতে পারি না। মানে সবসময় আসলে ভয়েস ওভার দিতেও ভালো লাগে না, সবসময় মনে হয় যে কথা মুখ দিয়ে আসেও না। তো যাই হোক, আজকে ট্রাই করতেছি এই ভিডিওটার ভয়েস ওভার দেয়ার, অ্যান্ড ইনশাল্লাহ আগামীকালকে যদি পারি আমি ভিডিওটা আপলোড করে দিব। ভিডিওর ভয়েস ওভার আজ দিব কাল দিব করে করে শুধু তারিখই করি, আর এতে করে ভিডিও আপলোড সময় মতো করতেও পারি না। তবে আলহামদুলিল্লাহ, আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন আপনারা খুবই আগ্রহের সাথে আমার ব্লগগুলো দেখেন অ্যান্ড খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কালাভুনাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার কাছে যেটা মনে হলো, এই রান্না করতে বেশ সময় লাগে, আর প্রথমবার রান্না করা হয়তো একটু ঝামেলাও মনে হয়েছে। তবুও রান্না করার পরে কিন্তু আমার মানে মনটাই খুশি হয়ে গেছে, কারণ খেতে এত মজা। মানে আমি যেই টাইপের আর কি মাংস রান্না পছন্দ করি, একদম ভুনা ভুনা হবে।
কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি। যেহেতু আমার ব্লগ বিভিন্ন জেলার আপুরা দেখেন, তো অনেক আপুরাই হয়তো চট্টগ্রাম থেকেও দেখছেন। সো আমার রান্না যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আসলে প্রথমবারই কালাভুনা রান্না করতেছি অ্যান্ড ইনশাল্লাহ আগামী তো রান্না করব। খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার, তবে প্রথমবার ট্রাই করছি, ভাবলাম যদি ভুল ত্রুটি হয় সেজন্য আর শেয়ার করিনি। ভাবলাম যে সেকেন্ড টাইম যখন মানে আবার রান্না করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এদিকে চিকেন কুরমা রান্না করে নিচ্ছি ঈদের দিন সকালে নাস্তার জন্য। পরোটার সাথে চিকেন কুরমা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন কালাভুনায় ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি, আদা কুচি আর শুকনো মরিচ সরিষার তেলের মধ্যে একটু সময় ভেজে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রেখে দিব কম আঁচে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে করে মাংসের কালারটা যখন একটু কালচে হবে তখনই নামিয়ে ফেলবো। আর মাংসটা অনেক সফট হয় এই কালাভুনার। এখানে আমি হাড়ের মাংস নিয়েছি, সলিড মাংসর পিসও নিয়েছি। তো মাশাল্লাহ কালাভুনাটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিনিট 2 মতো চুলায় রেখে দিব। এরপর চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো আমাদের কালাভুনাটা হয়ে গেছে। যেহেতু প্রথমবার রান্না করেছি আমি জানি পারফেক্ট হয়নি, মাংসের কালারটা আরও ডার্ক হওয়া দরকার ছিল, বাট আমি নামিয়ে ফেলেছি। ভয় পাচ্ছিলাম যদি পুড়ে যায়, কারণ পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তবে আমি যেভাবে রান্না করেছি এটাও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল খেতে। তো এর মধ্যে চিকেন কুরমাও হয়ে গেছে, আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। ঈদের সকালে নাস্তায় পরোটা দিয়ে চিকেন কুরমা আমরা খুবই পছন্দ করি, তো সকালে নাস্তার জন্য চিকেন কুরমাটাও রেডি। আর এদিকে আমি প্রন ভুনা করে নিয়েছি, এখানে কিছু পেপারও অ্যাড করেছি। আগের দিনের বেলায় চাচ্ছিলাম সব রান্নাবান্না শেষ করে নিতে, যেহেতু সন্ধ্যার দিকে আমার একটা প্ল্যান আছে, মানে ইফতারের পরে। তো ভাবলাম যে যতটুকু কাজ সম্ভব শেষ করে ফেলি। আর শুটকি যেহেতু সবাই পছন্দ করেন, আমার হাজব্যান্ড কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছেন, তো আসার সময় বড় মাছের শুটকি মানে গজার মাছের শুটকি নিয়ে এসেছেন। তো আলু দিয়ে শুটকি ভুনা করে নিয়েছি। রিচ খাবারের পাশাপাশি একটু শুটকি টক থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি এখন ডেজার্টটা তৈরি করে নিব। মেলিসা কাপ ডেজার্ট তৈরি করছে, তো ভাবলাম যে আমি একটা ট্রেডিশনাল ডেজার্ট তৈরি করে ফেলি। তো এখানে আমি শাহি জর্দা তৈরি করব। এর জন্য প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তো এখন তেজপাতা, দারচিনি, এলাচ, ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আমি পাউডার ফুড কালারটা নিয়েছি। সেই সাথে অল্প একটু লবণও দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি যাতে করে পানিটা একটু গরম হয়ে যায়। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন অথবা পোলাওয়ের চাল নিতে পারেন। তো আমি এখানে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। হাফ টিস্পুন ঘিও দিয়েছি। তো কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি চালটাকে জাল দিয়ে নিয়েছি। চালের ভেতরটা যখন একটু শক্ত থাকবে বাট বাহিরটা একটু সফট হবে, ওই সময়টাতে আমি চুলার আঁচটা বন্ধ করে ছাঁকনিতে রেখে চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আরেকটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি আর অল্প একটু পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে হাফ কাপ কমলার রস অ্যাড করব। এখন অল্প একটু লবণ অ্যাড করব। যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে মনে হয় ঠিক থাকে। তো একটু সময় নেড়ে চেড়ে নিব। এভাবে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর কয়েকটা লং দিয়ে দিব। লং দেওয়ার কারণে জর্দায় খুবই মজার একটা ফ্লেভার এড হয়। কিছুক্ষণ জাল দিয়ে নিব যাতে করে চিনি শিরাটা ঘন হয়ে আসে। তো আমি এখন 1 চা চামচ ঘি অ্যাড করেছি। যেহেতু চালের কালারটা আমি যেমনটা চাচ্ছিলাম জর্দার কালারটা ওইভাবে আসে নাই, সেই জন্য আমি এখন চিনির শিরাতেও অল্প একটু জর্দার কালার অ্যাড করেছি যাতে করে জর্দা কালারটা সুন্দর আসে। তো একটু আগে যে চাল সিদ্ধ করে রেখেছিলাম জর্দার জন্য সেই চালটুকুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। 5-7 মিনিট এভাবে জাল দেওয়ার পরে মানে একদম কম আঁচে আমি রেখে দিয়েছিলাম যাতে করে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে বাদাম অ্যাড করে নিচ্ছি। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ অ্যাড করেছি। সেই সাথে একটু ঘিও উপরে দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়।
তো এরপর আরও 2 মিনিট ঢেকে রেখে এন্ড দেন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা ফ্লেভার এর হয়েছে আর জর্দাটা এত মজা হয়েছিল। তো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। যেহেতু এটা শাহি জর্দা আমি তৈরি করছি সেই জন্য আমি আর মানে মালাইয়ের একটা লেয়ারও তৈরি করেছি। সময়ের অভাবে আমি ওইভাবে আর রেসিপি শেয়ার করতে পারিনি। আমি আসলে ঈদ উপলক্ষে আরও কিছু নাস্তার আইটেমও তৈরি করেছি, মিলিসাও তৈরি করেছিল। সবগুলোর রেসিপি কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, কারণ এত বেশি বিজি ছিলাম। যেহেতু ঈদের আগের দিন রান্না বান্না প্লাস টুকটাক অনেক কাজ থাকে, কিন্তু পরের দিন যেহেতু মেহমান আসবে সেই সাথে নিজেরও প্রিপারেশন আছে, সব কিছু মিলে খুবই ব্যস্ত সময় কাটিয়েছি ঈদের আগের দিন। আর ইফতারেরও তো একটা মানে রেডি করার একটা ব্যাপার স্যাপার আছে, তো টুকটাক জাস্ট হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করছি। মানে যখন মনে হলো যে না এই ভিডিওটা একটু করি, মানে তখন একটু হালকা পাতলা করে ভিডিও করেছি, এই আর কি। তো যাই হোক, এখন জর্দার মধ্যে সেই মালাইয়ের লেয়ারটাও দিয়ে দিয়েছি। আর এখানে কিছু রেডিমেড কালাজাম ছিল ফ্রিজে, সো ওইগুলোকে কেটে কেটে উপরে দিয়ে দিয়েছি। যদিও আমি পছন্দ করি জর্দা এরকম ছোটো ছোটো যে বেবি সুইটসগুলো আছে ওইগুলো দেয়া, মানে আমার হাতে সময় ছিল না, তাই আমি আর বেবি সুইটস বানাতে পারি নাই। মানে গোলাপ জামুনগুলো যেগুলো ছোটো সাইজের হয়, মানে হোমমেডটা খেতে আরও বেশি মজা হয়। শাহি জর্দার উপর ছোটো সাইজের গোলাপ জামুনগুলো দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে কিছু জেলিও তৈরি করে নিচ্ছে ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদ, মিলিসা, ওরা মিলে ডিজার্ট তৈরি করছে। জেলি তো মাস্ট, যে কোনো অকেশনেই আমি রাখি, কারণ বাচ্চারা মাশাআল্লাহ খুবই পছন্দ করে। অন্য কোনো ডিজার্ট খাক আর না খাক, জেলিটা অবশ্যই ওরা ট্রাই করে। শুধু ছোটরা না, বড়রা অনেক পছন্দ করে। তো যাই হোক, ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করার পর আস্তে আস্তে আমি রেডি হয়ে গেছি। আজকে জীবনের প্রথম চাঁদ রাতে যাচ্ছি। আমি এর আগে কখনোই যাই নাই, এই প্রথমবার আর কি আমি যাচ্ছি চাঁদ রাতে। 2টা কারণে যাওয়া, প্রথমত আমাদের ঈদ আউটফিট কিনতে আমার আর মিলিসার, আর দ্বিতীয়ত হচ্ছে মেহেদি পড়তে। মিলিসাকেও বলেছিলাম আসার জন্য, তো ইফতার করার পর ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, বললো যে না আমি আসলে এসেছি ঝটপট, মানে যদি আমাদের ঈদের আউটফিটটা পেয়ে যাই কিনে নিব, আর হাতে একটু মেহেদি পরলাম। যেহেতু আমার আরও ফ্রেন্ডরাও আসছে, ভাবলাম যে ওদের সাথেও দেখা হয়ে যাবে। এর আগে তো আসলে কখনোই যাওয়া হয় নাই, আর এবার এখানে হোয়াইটচ্যাপেলে হচ্ছে, তো ভাবলাম যে দেখি কেমন হয়। মানে সবসময় শুনি যে সবাই চাঁদ রাতে যায়, বাট আমার এর আগে যাওয়া হয় নাই। আর আমাদের ঈদের আউটফিট যেটা, আপনারা হয়তো ভাবতেছেন যে ঈদের আগের দিন কেন কিনতেছি, আসলে আমি ভাবছিলাম যে অনলাইনে হয়তো পাবো কিছু, রোজা রেখে চাচ্ছিলাম না টোপিংয়ে যেতে। তো ওই জন্যই আসলে অনলাইনে দেখছিলাম বেশ কয়েকদিন থেকে। পরে দেখলাম যে অনলাইনে তেমন কোনো পছন্দের কিছুই পাচ্ছি না। তো যেহেতু মনে মনে প্ল্যান ছিল যে চাঁদ রাতে আসবো, মানে আমার ফ্রেন্ডদের সাথেও প্ল্যান করেছিলাম যে আমরা চাঁদ রাতে সবাই মিলে আসবো। তো ভাবলাম যেহেতু চাঁদ রাতে আসবো, এখানে যেহেতু কাপড় চোপড়ও পাওয়া যাবে, তো কেননা এখান থেকেই শপিং করব। ওই জন্য আসলে আর শপিং করা হয় নাই, ঈদের আগের দিনই আর কি আমাদের ঈদের শপিং হবে। হোয়াইটচ্যাপেলে টাউন হলে একটা মেলা বসেছিল, তো ওইটাতেই আজকে আমরা এসেছি। মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে এসেছি মেলায়, যেহেতু বাসায় বেশ কাজকর্ম রেখে এসেছি। ভাবলাম যে যেই দরকারে এসেছি ওইগুলো সেরে নিলেই বাসায় চলে যাব। তো এখানে অনেক কাপড় চোপড় দেখলাম, তো মেলিসার জন্য খুঁজছিলাম, আমার জন্য খুঁজছিলাম। তো আমি যেরকম চাচ্ছিলাম ওই রকম আসলে পাইনি, সেই জন্য আমার জন্য আর কেনা হয়নি। তবে মেলিসার জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়েছি। আর মেহেদিও পড়তে যাচ্ছিলাম, কিন্তু মেহেদির স্টলগুলোতে এত লম্বা লম্বা কিউ, মানে আমার কাছে মনে হলো এই কিউতে দাঁড়িয়ে যদি মেহেদি পড়ি আমার অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। যেহেতু এত সময় আমার হাতে নেই, কারণ এখন পর্যন্ত ঈদের জন্য বাসায় কিন্তু ডেকোরেশন করা হয়নি, আর আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি বাসায় যাব অ্যান্ড দেন ঈদ ডেকোর করব। সো তাড়াহুড়া করে আমি দেখছিলাম আর কি। তো এখানে শাড়িও দেখলাম, সুন্দর সুন্দর শাড়িও আছে। তো মাসুমা, বুশরা, মনি, শামিমা, তো আমরা সবাই গিয়েছিলাম আজকে। তো সবার সাথে দেখা হয়ে গেল, একটু গল্প সল্প করলাম, আর একসঙ্গে সবাই মিলে মেহেদি পরবো, এটাই ছিল প্ল্যান। কিন্তু দুঃখের বিষয় যে আমি মেহেদি পড়তে পারি নাই, শামিমাও মেহেদি পড়তে পারিনি, কারণ এত লম্বা কিউ ছিল, কারো হাতেই সময় ছিল না। শামিমা ওর মেয়েদেরকেও নিয়ে এসেছিল, ইউসরা আর আরিশা 2 হাত ভরে মেহেদি পড়েছে, খুবই সুন্দর লাগছিল। আরিশা খুব সুন্দর করে মেহেদি চলে আসছে, পোশাক কি সুন্দর করে মেহেদি পড়েছে। হ্যাঁ, এই মেয়েটা সুন্দর যে সুন্দর হয়েছে তোমার এত অনেক সুন্দর হয়েছে। সাথে দেখা হয়ে
গেল সুন্দর করে মেহেদি দিয়ে শুকায় গেছে কালকে চা চাকুররা চা নিয়ে নিয়েছে চাকুর এদিকে জেনিফার আপুর স্টল জিএসআর এক্সক্লুসিভ থেকে মিলিসার জন্য খুব সুন্দর একটা 3 পিস নিয়েছি অর্গানজার মধ্যে। মিলিসাকে ভিডিও কল দিয়েছিলাম অ্যান্ড দেন মিলিসাই এটা পছন্দ করেছে ওর জন্য। জিএসআর এক্সক্লুসিভের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয়। আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান অথবা আপুর শপ থেকে কেনাকাটা করতে চান, দামিনিজ মলে আপনারা আপুর শপটা পেয়ে যাবেন জিএসআর এক্সক্লুসিভ। সুন্দর, এটা সুন্দর ওড়না বাসায় যাওয়ার পরে কোন ব্যস্ততায় আবার সময় যাবে, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই এই দুইটা। আর হচ্ছে এই ড্রেসটা, আর মিলিসার জন্য একটা ড্রেস নিচ্ছি খুব সুন্দর অর্গানজার মধ্যে একটা ড্রেস। মিলিসাকে করলে আসলেই ভালো লাগবে। দেখা যাক সুন্দর ড্রেসটা এই আর কি। শপিং এখন পে করি। আপনি আসছিলাম মেহেদি করার জন্য, একটু মেহেদি করা হয় নাই, তো দেখি মেহেদিটা করতে পারি কিনা। এই ড্রেসটা ভালো লাগছে, বাট এটার সাথে ওড়না নাই, এটা হচ্ছে 1 পিস। দেখি নিতে পারি কিনা। এই ল্যাভেন্ডার কালারের ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট পরে কেন জানি আর কিনলাম না। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আমার রাতে একদম কম সময় নিয়ে এসেছিলাম, এখন পর্যন্ত ঈদের কোনো ডেকোরেশন করিনি। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল ঈদ ডেকোর নিয়ে, তো ওদেরকে বলেছিলাম যে আম্মু যাবো আর আসবো, তোমরা সজাগ থেকো। তো ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদ সবাই এখনও সজাগ। তো ওদের সবাইকে নিয়ে এখন ঈদ ডেকোরটা করে নিব, কারণ আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আর প্রতি বছরই কিন্তু আমি ঈদ উপলক্ষে আমার ঘরকে সুন্দর করে সাজাই। তো এবার তো প্ল্যান ছিল যে ঈদের 2-3 দিন আগ থেকেই ঘরটাকে ঈদের জন্য সাজাবো, পরে দেখা গেছে লাস্ট মিনিট আমি আর সময় পাইনি। বাচ্চাদেরকে নিয়ে ঈদের আগের দিন রাতে ঈদের ডেকোরেশন কমপ্লিট করি। তো এখানে সবগুলো বেলুন ফুলিয়ে নিচ্ছি। এই বেলুনগুলো আমি শিন থেকে কিনেছি, গ্রিন আর গোল্ড কালারের। এবারের থিম হচ্ছে গ্রিন অ্যান্ড গোল্ড। যেহেতু এর আগে গ্রিন অ্যান্ড গোল্ড আমার মনে পড়তেছে না আমি ইউজ করেছি ঈদের ডেকোরেশনে, তো ভাবলাম যে এই কালারটা এবার ট্রাই করি। তো সবগুলো বেলুন যদি মুখে ফুলাতাম তাইলে তো অনেক সময় লাগতো, বাট বেলুন পাম্প থাকার কারণে অনেকটাই সহজ হয়ে গেছে আমার এই কাজটা, মানে দ্রুত হয়ে গেছে। আজকের ব্লগের মাধ্যমে খুব খুশির একটা সংবাদ আপনাদের সবার সাথে শেয়ার করব। আগামী ঈদ উল আজহা উপলক্ষে আমরা একটা মেলার আয়োজন করেছি, যেখানে অর্গানাইজার হিসেবে আমি নিজে আছি, আর আমার সাথে আছেন লুবনাজ লাইফস্টাইল ইউকের লুবনা আপা এবং শারমিনস লাইফ আর্ট ইউকের শারমিন আপু। মেলা অনুষ্ঠিত হবে জুনের 2 তারিখে দারুর রহমান হলে। মেলার সময়সূচি এবং প্রপার ঠিকানা এখন ভিডিওর স্ক্রিনে যেই মেলার পোস্টার দেওয়া আছে সেটাতে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন। তাছাড়া মেলা নিয়ে যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে বা মেলা সম্বন্ধে আপনারা কোনো কিছু জানতে আগ্রহী হন, সেক্ষেত্রে পোস্টারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এই মেলাটা হবে আমাদের করা এই পর্যন্ত সবচেয়ে বড় ঈদ মেলা, যেখানে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। মেলায় আপনারা যারা স্টল বা স্পন্সর করতে আগ্রহী তারা ভিডিওর স্ক্রিনে দেয়া মেলার পোস্টারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন। এখানে 2টা নাম্বার দেওয়া আছে, কোনো কারণে যদি একটা নাম্বারে যোগাযোগ করতে না পারেন সেক্ষেত্রে আরেকটা নাম্বারে আপনারা ট্রাই করতে পারেন। মেলার পোস্টার অলরেডি আমার কমিউনিটিতে শেয়ার করেছি। স্টল এবং স্পন্সরের জন্য ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করছেন। এবার কিন্তু ভিআইপি স্টলেরও অপশন রেখেছি আমরা। মেলার প্ল্যানিং নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো কিছুই হবে।
আপনাদের সবাইকে আমাদের এবারের ঈদ উল আজহা মেলায় আসার জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদেরকে আমার তরফ থেকে আমাদের মেলার দাওয়াতটা পৌঁছে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে ঈদের ডেকোরেশন অনেকটাই করা হয়ে গেছে। আজকে চাঁদ রাতে যাওয়ার কারণে আমার সময়টা একদমই ওয়েস্ট হয়েছে। কেন যে আমি গেলাম, বাসায় আসার পরে শুধু আফসোস করছিলাম কেন আমি চাঁদ রাতে গেলাম। আমি কোনোদিন যাই নাই, জাস্ট আজকে গিয়েছি এবং আসার পর থেকে এত খারাপ লাগতেছিল যে কেন গেলাম চাঁদ রাতে আর এই সময়টা কেন আমি ওয়েস্ট করলাম। ঈদের আগের দিন রাতে কাজকর্মের চাপ এত থাকে কোনোভাবেই বের হওয়া যায় না, তবে এবার সাহস করে বের হয়ে গিয়েছিলাম, তাও দুইটা কারণে। একটা কারণ হয়েছে বাট আরেকটা কারণ মানে যে কারণে গিয়েছিলাম সেটা আর হয়নি, তবে সময় অনেক ওয়েস্ট হয়েছে। তো যাই হোক, বাসায় আসার পর ঝটপট ঈদ ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি আর রান্নাবান্না তো বিকেলের দিকেই আমি কমপ্লিট করেছি। তো এদিকে বাচ্চাদেরকে একটা কাজ দিয়েছি, এখানে খুবই সুন্দর সুন্দর ঈদ পার্টি থেকে কিছু সুইট বক্স বা ট্রিট বক্স অর্ডার করেছি। তো ওইগুলোতে এখন ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদকে বললাম চকলেট সুইটস রাখার জন্য ঈদের দিন বাচ্চাদের হাতে দিব। বাচ্চাদেরকে দেখা যায় সুইট দিলে আর কিছুই লাগে না, যদিও এটা হেলদি না। তবে এখানে যে সুইটগুলো রাখা হবে এগুলা জাস্ট একদিনে খাওয়ার জন্য না, মাঝে মধ্যে ওরা খাবে। তো বাচ্চারা তো এই কাজটা পেয়ে খুবই খুশি, ওরা খুবই চাচ্ছিল আমাকে হেল্প করতে। আমি তোদেরকে বলছিলাম যে তোমরা বেডে যাও, কারণ সকাল সকাল উঠতে হবে, নামাজে যেতে হবে। বাট আমি সজাগ, সেজন্য ওরা বেডে যেতেই চাচ্ছিল না। তো এক পর্যায়ে ওদেরকে জোর করেই আমি বেডে পাঠিয়েছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি দেরিতে ঘুমালে সমস্যা নেই, আমার তো উঠতেই হবে, কোনো চয়েস থাকবে না। আমরা যারা গৃহিণীরা আছি ঈদের আগের দিন রাতের কাজকর্ম মনে হয় যে শেষই হয় না। মনে হয় যে সময়টা যদি একটু আস্তে আস্তে যেত, তো ওইভাবে তো আর হয় না আসলে, সময় তো সময়ের গতিতেই যায়। তো ভালো লাগছিল, আমার বান্ধবীদের সাথে কথা বলছিলাম মেসেজের মাধ্যমে, ওরাও সেম জিনিস করছে, মানে লাস্ট মিনিটের কাজকর্ম গুছিয়ে রাখছে। সো মনে হচ্ছিল যে একসঙ্গেই আমরা সবাই মিলে কাজ করছি, এই আর কি। তো এখানে আমি ছোট্ট একটা টেবিল সেট করেছি এখানে ডেজার্ট সার্ভ করার জন্য। এখানে ডেজার্টগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, সেই সাথে বাচ্চাদের যে সুইটগুলো সেগুলো এখানে রেখে দিব। যেহেতু টেবিল ছোট তাই বেশি কিছু রাখাও যায়নি। আর এখানে খুবই সুন্দর স্কোয়ার বক্সগুলো আমি শিন থেকে এনেছিলাম ডেজার্ট রাখার জন্য। আরও কয়েকটা অর্ডার করব, আমি জাস্ট মানে 2-3টা অর্ডার করেছি কোয়ালিটি বোঝার জন্য। তো যখন আমার হাতে এসে পৌঁছালো কোয়ালিটি দেখে তো আমি রীতিমতো অবাক যে এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির জিনিস। তো শিন থেকে আমি প্রায়ই অর্ডার করি অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগে, ওদের প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো বেশ সুন্দর থাকে। যেহেতু টেবিলটা ঈদের আগের দিন রাতে সেট করেছি, তো এখন তো আর ডেজার্ট রাখতে পারবো না, ঈদের দিন ডেজার্টগুলো বের করে সুন্দর করে এখানে সাজিয়ে রাখবো। তো ঈদের দিনের ব্লগে আপনারা সেটা দেখতে পারবেন। আমার এবারের ঈদের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর তাড়াহুড়া করে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখনও কিন্তু ব্লগটা শেষ না, ডাইনিং টেবিলটাকে এখনও সেট করিনি, তো এখন সেট করে নিব। ঈদের নামাজ শেষে পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে নাস্তা করাটা আমার জন্য খুবই স্পেশাল। তো টেবিলটাকে মানে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিব। তো প্রথমেই আমি একটা টেবিল ক্লথ বিছিয়ে নিয়েছি হোয়াইট কালারের, যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা ডার্ক গ্রে কালারের। তো আমার এবারে ঈদের থিম তো গ্রিন কালারের, তো ডার্ক গ্রেতে যদি গ্রিন কালারের রানাটা রাখি তাইলে ওইভাবে দেখতে ভালো লাগবে না, তাই ভাবলাম যে হোয়াইট কালারের টেবিল ক্লথ প্রথমে বিছিয়ে নেই, এরপর রানার বেজ কালারের প্লেসমেন্ট রেখে দিচ্ছি, সেই সাথে প্লেটগুলো। তো আমার কাছে মনে হলো যে এই কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে। তো শিন থেকে আমি কিছু নেপকিনও অর্ডার করেছিলাম, যদিও টেবিল সেটআপের ক্ষেত্রে নেপকিনটা আমি তেমন একটা ইউজ করি না, আমি বড় টিস্যুগুলোই প্রেফার করি। আমার কাছে মনে হয় এটা ইজিলি ইউজ করা যায়, সেই সাথে ইউজ করার পর ফেলে দিলেও সমস্যা না। যাই হোক, এবার থিমের সাথে মিলিয়ে বটল গ্রিন কালারের ন্যাপকিন ইউজ করছি। আর এখানে বেবিস ব্রেথ ফ্লাওয়ারও নিয়ে নিয়েছি। এখন ন্যাপকিনটাকে আমি কীভাবে সেট করছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, খুবই সুন্দর আর সিম্পলভাবে কিন্তু আমি ন্যাপকিনটাকে প্লেটের উপর সেট করে নিচ্ছি। বেবিস ব্রেথ যে ফ্লাওয়ারটা আছে সেটাও এড করছি। আমার কাছে মনে হয়েছে যে খুবই সুথিং অ্যান্ড মানে ইনোসেন্ট একটা লুক দেয় আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
যদিও এই ব্লগটা আপলোড করার কথা ছিল অনেক আগেই, অনেক দেরিতে এই ব্লগটা আপলোড দিচ্ছি, তবুও আমার কাছে মনে হলো যে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো পরে শেয়ার করলেও অসুবিধা নেই। সামনে আরেকটা ঈদ আসছে, আপনারা চাইলে সেই ঈদে কিন্তু এই আইডিয়াগুলা কাজে লাগাতে পারেন। তো আজকের ঈদের ডেকোরেশনগুলো কেমন লেগেছে বা ঈদ নিয়ে আমার যে প্রিপারেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।